হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে স্বাগত জানাই টপাস বাংলায়। আমরা যে টপিক করছিলাম সেই টপিক ছিল লম্ব উপাংশের ভেক্টর বিভাজন, তারপরে একটা কোশ্চেন করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা কি কি করব সেটা জেনে নিই। আজকের ভিডিওতে আমরা যোগ বা বিয়োগ কিভাবে করতে হয় এবং তাদের যত ধরনের কোশ্চেন টাইপস হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব। সো ফিরে এলাম আমরা দুটি ভেক্টরের যোগফলে। সো দুটো ভেক্টরের যোগফল করার আগেই আমাকে একটু বুঝে নিতে হবে যে ভেক্টরকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত কিভাবে করতে পারি। ধরে নাও একটা ভেক্টর এটা আছে, সেই ভেক্টর একটা ভেক্টর এভাবে আছে। এই যে এই এ ভেক্টরকে আমি স্থানান্তরিত করতে চাই, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, বাট এই এ ভেক্টর যেন এ ভেক্টরেই থাকে। তো তখন তুমি ভাববে স্যার এ ভেক্টর তখনই থাকবে যদি এর মান একই থাকে আর এর দিক যদি একই থাকে, মানে দুটোই যদি পরিবর্তন না হয় তাহলে ভেক্টরটা কিন্তু সেটাই থাকবে। আমি বললাম ঠিক, একদম ঠিক। সো তাহলে এই এ ভেক্টরের মানকে আমি কোনোভাবে বাড়াবো না, কমাবো না, সো একই থাকবে। তার অ্যাঙ্গেলকেও আমি কোনোভাবে চেঞ্জ করব না, তার মানে আমি সমান্তরাল ভাবে এই ভেক্টরকে এইভাবে করে কিন্তু নিয়ে যেতে পারি, মানে এই এ ভেক্টরকে আমি এইভাবে আনতে পারি সমান্তরাল ভাবে, বা আমি এই ভেক্টরকে এমন ভাবে নিয়ে যেতে পারি। তো যে কোনো ভেক্টরকে আমি স্থানান্তরিত করার সময় তার মানও পরিবর্তন হবে না, তার অ্যাঙ্গেল যেটা কোণ আছে সেই কোণটা কিন্তু পরিবর্তন হবে না। তো এক্স অক্ষের সাথে আমি যদি এটাকে এক্স অক্ষ ধরি, সেই এক্স অক্ষের সাথে যদি এই কোণটা থিটা হয় তাহলে প্রত্যেকটা জায়গায় এই কোণটা কিন্তু থিটাই আছে। তাহলে একে আমি এক জায়গা থেকে এখান থেকে এখানে কিন্তু আনতে পারি। যেহেতু আমরা দুটি ভেক্টরের যোগ পড়ছি, তার মানে হয়তো কোনো একটা ভেক্টর এ থাকবে আর একটা ভেক্টর বি থাকবে। সো সেই দুটো ভেক্টর একটা কোনো বস্তুর ওপরে ধরো লাগছে, আমি বললাম দুটো বল প্রয়োগ হচ্ছে একটা বস্তুর ওপরে, সেই দুটো বল প্রয়োগ হচ্ছে একটা বস্তুর ওপরে, আমি যদি সেই দুটো বলকে না লাগিয়ে তার তুল্য যদি একটাই বল প্রয়োগ করি আর একই এফেক্ট যদি আসে, এই দুটো লাগিয়ে যা হচ্ছিল এই দুটোকে সরিয়ে তার তুল্য মাপের একটা যদি ভেক্টর লাগাই বা বল লাগাই, তাহলে কিন্তু সেম এফেক্ট দেখাবে বা সেম ত্বরণ বা কিছু আসবে, ত্বরণ আসবে। তাহলে সেই যে নতুন ভেক্টরটা আসছে সেটা এ আর বির কি হবে, যোগফল বা লব্ধি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? দুটি ভেক্টরকে সরিয়ে আমি নতুন একটা ভেক্টর আনবো, সেই ভেক্টর কি করবে, আগের দুটি ভেক্টর মিলে যে এফেক্ট দেখাতো সেই এফেক্ট কিন্তু সেই একটা ভেক্টর কিন্তু দেখাতে পারবে। সেই দুটোর জায়গায় আমি একটা বসাবো, ঠিক। সো তাহলে এই দুটোর জায়গায় আমি তুল্য ভেক্টর বা লব্ধি ভেক্টর একটা বানাবো, সেটা কেমন আসবে তার জন্য আমাদের কিন্তু যোগফল বের করতে হবে, ঠিক। সো এবার কথা হচ্ছে এই যে বি আছে, এই বির যে অ্যাঙ্গেলটা আছে সেটা থিটা আছে, ঠিক। সো এটাকে আমি বলবো প্রথম ভেক্টর, এটা ফার্স্ট ভেক্টর আর এটা দ্বিতীয় ভেক্টর। সো বিটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর আর এটা হচ্ছে প্রথম ভেক্টর। সো প্রথম ভেক্টরকে আমি কি করেছি, সোজাসুজি ভাবে এক্স অক্ষের সমান্তরাল নিয়ে নিয়েছি। সো এবার একে এইভাবে শিফট করিয়ে নিতে পারি, এই বোর্ড থেকে আমি এখান থেকে আনছি এখানে, ঠিক। সো এখানে আমি এ কে শিফট করে নিলাম এ ভেক্টর, ঠিক। সো বি ভেক্টরকে কেমন নামতে পারবো, বি ভেক্টরকে পরিবর্তন করা যাবে না, এইভাবে 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 এইভাবে, বা তুমি এমন করতে পারো এখান থেকে এখানে নামিয়ে নিতে পারো, দেন তারপরে এভাবে করে এনে এখানে বসাতে পারো। তার মানে পুরো সমান্তরাল ভাবে যদি আমি বসিয়ে দিই তাহলে হবে এটা বি, ঠিক। আর তাদের মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে সেটা থিটা। তার মানে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এদের আমাকে লব্ধি বের করতে হবে। সো এদের লব্ধি বের করতে হবে, সেই লব্ধি বের করার দুটো নিয়ম আছে, ত্রিভুজ আর একটা হচ্ছে সামান্তরিক।
সো একটা ত্রিভুজের নিয়ম দিয়ে আমি দুটো ভেক্টরের যোগ করতে পারি, আর একটা সামান্তরিকের নিয়ম দিয়ে আমি যোগ করতে পারি। আলটিমেটলি আসবে একই, দুটোই একই টাইপসের একই রকম ক্যালকুলেশন, কিন্তু ছবিটা একটাতে ত্রিভুজ আঁকতে হবে, একটাতে সামান্তরিক আঁকতে হবে। সো ত্রিভুজ রুলে কি বলেছে, যদি আমি একটা ত্রিভুজ ধরি, সেই ত্রিভুজের এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর কি হবে, এইটা সি ভেক্টর হয়ে যাবে, এ প্লাস বি ভেক্টরের সমান হয়ে যাবে। ত্রিভুজ এটাই বলে, প্রথম ভেক্টর, সেকেন্ড ভেক্টর, আর এটা হচ্ছে থার্ড ভেক্টর, যেটা কি হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর হচ্ছে, এটা এই দিক থেকে হবে, এইদিকে তিনটি বাহুর প্রথম দুটি বাহু একই ক্রমানুসারে থাকবে, মানে একই ক্রমানুসারে মানে এ ভেক্টরের মাথা আর বি ভেক্টরের লেজ। সো এটা মাথা আর এটা লেজ, ঠিক আছে, সেইটা মাথা আর লেজ। সো বি ভেক্টরের লেজ প্রথম ভেক্টরের মাথার সাথে লেগে থাকবে। এবার কথা হচ্ছে যে তৃতীয় ভেক্টরটা আছে সেটা কেমন, এমন নাকি এমন, উল্টো দিকে অ্যারো নাকি এটা। সো বলা হয়েছে এটা কিন্তু বিপরীত ক্রমে হতে হবে। সো প্রথম দুটি বাহু একই ক্রমে, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে যদি হয় বিপরীত ক্রমে, মানে প্রথমটার লেজ থেকে অন্তিম যে আছে দ্বিতীয় ভেক্টরের মাথা যেটা আছে তার দিকে যদি অ্যারো হয়, তাহলে আমরা বলতে পারি প্রথম ভেক্টর আর সেকেন্ড ভেক্টর এই দুটো মিলে ওই ভেক্টর বানাবে। বোঝা গেল? সো একটা ভেক্টর তিনটে ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, তার একটা বাহু এ আর একটা বাহু বি, দুটো একই ক্রমানুসারে থাকবে, তৃতীয়টা যদি বিপরীত ক্রমানুসারে হয় তাহলে আমি বলতে পারি এ প্লাস বি হচ্ছে এটা। আলটিমেটলি এটাই, যে যখনই ভেক্টরকে যোগ করতে হয়, যদি দুটোর থেকে তিনটে ভেক্টরও যদি হয়, আমার কাছে তিনটে ভেক্টর, একটা ভেক্টর এটা, একটা ভেক্টর এটা, আর একটা ভেক্টর এটা, এরকমও যদি হয় এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, নতুন যে ভেক্টর লব্ধি ভেক্টর আসবে সেটা প্রথম ভেক্টরের লেজ থেকে অন্তিম ভেক্টরের মাথা পর্যন্ত যাবে, এটাই ডি ভেক্টর, যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভেক্টর। এটা যদি কখনো একই ক্রমানুসারে হয়ে যায়, মানে এটা যদি ঘুরে যেত, বা এই যে এটা যদি ঘুরে যেত, তাহলে কি হতো, এইটা যদি ঘুরে যায়, এটা যদি ঘুরে যায়, তাহলে কি হচ্ছে, এ কি হচ্ছে একই ক্রমানুসারে হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা ভেক্টর, তিনটে মিলে কিন্তু লব্ধি শূন্য হয়ে যাবে। তার মানে লব্ধি ভেক্টর যেটা হবে, যেটা নতুন ভেক্টর, সেটা প্রথমটার থেকে শেষ যেটা আছে শেষের মাথা পর্যন্ত কানেক্ট থাকতে হবে। সো একই ক্রমানুসারে যদি হয়ে যায় তাহলে এর লব্ধি শূন্য হয়ে যাবে, না হলে কিন্তু শূন্য হবে না। তো এটাই বলা হয়েছে ত্রিভুজ রুলে। সো একটা এর সাথে থাকবে, তার সাথে এটা, সো এটা বিপরীত ক্রমে থাকতে হবে, তবেই আমরা এ প্লাস বি লিখতে পারবো। সো এটাকে কেমন ইউজ করব, দেখো এখানে কেমন ইউজ করা যাবে এই কথাটা, এই যে স্টেটমেন্টটা বলা হয়েছে, এই স্টেটমেন্টটাকে কেমন আমরা ব্যবহার করব ওখানে। সো এ প্লাস বি হয়েছে, এই বিটাকে আমি কি করব, শিফট করব। সো এ তো আছেই, আমি একে বড় করে আঁকছি, যেহেতু ক্যালকুলেশন করতে হবে আমাকে, সেই জন্য বড় করে আঁকছি। সো এটা তো এ হচ্ছে, এটা এ। সো বি ভেক্টর এইখানে বি ভেক্টর ছিল, যেটা থিটা ছিল, সেই বি ভেক্টরকে আমি কি করেছি, এখান থেকে শিফট করে এখানে লাগিয়ে দিয়েছি, কারণ আমাকে বলেছে ত্রিভুজ রুল যদি লাগাতে হয় তাহলে ত্রিভুজ বানাও আগে। সো এ ভেক্টর, এইটা আমার বি ভেক্টর হয়ে গেল, সাথে এইটা থিটা, যেহেতু এটাও থিটা তো এটাও থিটা হবে, ঠিক আছে। সো এটা বি ভেক্টর। সো নতুন যে ভেক্টর আসবে সেই ভেক্টর হচ্ছে এর বিপরীত ক্রমে হতে হবে, এ এই দিকে ঘুরছে, তার মানে এই দিকে ঘুরতে হবে, তাহলে সেই যে নতুন ভেক্টর হবে সেটা প্রথম ভেক্টরের লেজ থেকে শুরু করে এই দিকে কিন্তু অ্যারোটা হবে, ঠিক। সো এই যে ভেক্টর, একে আমি সি ভেক্টর বলছি, ঠিক। সো এইটা আমাদের লব্ধি ভেক্টর হবে, তাহলে আমি কি লিখবো, সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কি হচ্ছে দেখো কিভাবে আমরা লব্ধি আনবো,
1। এখান থেকে আমি লম্ব ফেলবো, এখান থেকে আমি লম্ব ফেলবো, সেই লম্বতে আমি দেখতে আমি কতগুলো নাম দিয়ে দেবো, ও এম এন পি। ঠিক আছে, তো আমি যদি ত্রিভুজ দেখি, আমি যদি সি বের করতে চাই তাহলে আমাকে সির মান বের করতে হবে আগে। তো সি যে নতুন ভেক্টর আছে তার মান বের করতে হবে, তার মান বের করতে হবে মানে কি, আমাকে ওপি বের করতে হবে। ঠিক, সো ওপি বের করা তো সহজ, কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে সমকোণী ত্রিভুজ আছে যেটা হচ্ছে ও এন পি। ও এন পি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে ও এন পি। তাহলে সি যেটা হবে সেই সিটা তো হয়ে যাবে পি এন স্কোয়ার, মানে সির যে মান হবে, একে আমি সি লিখছি, সির মানকে সি লিখছি, এর মানকে এ লিখবো, বির মানকে বি লিখবো। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। সো সি যেটা হচ্ছে, যেটা ওপি, ওপিটাই সি হচ্ছে, সো পিথাগোরাস দিয়ে ওপি স্কোয়ার হচ্ছে পিএন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার, পিএন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। তাহলে পিএন যেটা হবে সেটা আমরা উপাংশ থেকে বের করে নিতে পারবো। দেখো এই যে বিটা আছে, এই বির মান কত, বি, এই যে বিটা আছে বির মান বি। তাহলে এম এন যেটা হবে, এম এন, সেই এম এন হবে বি কস থিটা। আমরা আগেই বলেছিলাম এটা বি কস থিটা হবে, আর এটা হবে বি সাইন থিটা। উপাংশ নেওয়া, যেটা থিটার সঙ্গে থাকে বি কস থিটা, যেটা থিটার উল্টো দিকে আছে বি সাইন থিটা। তার মানে এম এন বি কস থিটা হয়ে যাবে, পিএন যেটা হয়ে যাবে সেটা বি সাইন থিটা। ওকে, এবার ওপি সহজেই বেরিয়ে যাবে। দেখো ওপি সহজেই বেরিয়ে যাবে, পি এন, পি আর এন হচ্ছে বি সাইন থিটা, তার মানে হয়ে যাবে ওপি স্কোয়ার ইকুয়ালস টু বি সাইন থিটা স্কোয়ার প্লাস ও এন। ও এন কি হচ্ছে, ও এন আমি দেখতে পাচ্ছি স্যার, ও এন যেটা হবে সেই ও এনটা পরে লিখছি, ও এন যেটা হবে সেটা হবে ও এম প্লাস এম এন, ও এন যেটা হবে ও এম প্লাস এম এন। স্যার তাহলে ও এম তো হচ্ছে এর মান, তাহলে সেটা আমি এ লিখে নিতে পারি, আর এম এন যেটা হচ্ছে সেটা বি কস থিটা। সো ও এন আমার এটা হয়ে গেল। সো ও এন পেয়ে গেছি, পি এন পেয়ে গেছি, এবার আর কি চাই, পেয়ে তো গেলাম। ঠিক, সো এবার বসিয়ে দাও ভ্যালুগুলো। ও পি কে সি নিচ্ছি, তো সি স্কোয়ার ইকুয়ালস টু পি এন বি সাইন থিটা স্কোয়ার প্লাস এ প্লাস বি কস থিটা স্কোয়ার। ওকে, এটা সি স্কোয়ার হবে। সো এখান থেকে তুমি যদি সলভ করো, বি সাইন স্কোয়ার থিটা, এখান থেকে বি কস স্কোয়ার থিটা একটা আসবে, বি কস স্কোয়ার থিটা একটা আসবে। সো পুরো ক্যালকুলেশনে যদি যাই তাহলে দেখো এইখানে লিখছি, সো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা এ প্লাস বির হোল স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। ঠিক আছে, সো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা কি হয়ে যাবে, বি স্কোয়ার কে কমন বের করে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বি স্কোয়ার হয়ে যাবে। ওকে, সো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2ab cos থিটা। তার মানে সি স্কোয়ার যেটা এসছে, নতুন যে ভেক্টর আছে সেই ভেক্টরের যে মানটা এসছে সি স্কোয়ার, সেই সি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেটা সি হয়ে যাবে আন্ডার রুট এটা, যেখানে আমাদের থিটা কি হচ্ছে, থিটা হচ্ছে এ আর বির মধ্যবর্তী কোণ, এ আর বির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমি সির মান পেয়ে গেলাম, এবার দিক কি করে পাবো, সির মান পেয়ে গেলাম, এবার আমি দিক নির্ণয় করব। সো দিক নির্ণয় কিভাবে হবে, সো এই যে অ্যাঙ্গেলটা আছে একে আমি যদি আলফা নিই, তোমাদের বইতে হয়তো ইন্টারচেঞ্জ করে নিয়েছে, মধ্যবর্তী কোণকে আলফা নিয়েছে আর এটাকে থিটা নিয়েছে। লব্ধি যে ভেক্টরটা এসছে, লব্ধি ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে, তোমাদের বইতে হয়তো থিটা নিয়েছে, সেটা দেখে নেবে। ঠিক আছে, খেয়াল রাখবে। সো থিটা হচ্ছে ম্যাক্সিমাম তুমি বইতে এটাই পাবে যে দুটো অ্যাঙ্গেলের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা,
আর লব্ধি ভেক্টরের সঙ্গে যে প্রথম ভেক্টরের অ্যাঙ্গেল সেটা আলফা। ঠিক, তো এবার আমি যাচ্ছি এটাতে। সো এখানে যদি আলফা হয় তাহলে এই আলফাটা আমাকে বের করতে হবে। সো ট্যান আলফা কি হবে? ট্যান আলফা, আলফা কি? থিটা আর আলফা লিখে নাও। থিটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ, ঠিক। আলফা কি হবে? আলফা, সো থিটা হচ্ছে দুটি ভেক্টর এ আর বি যে ভেক্টর আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল। আলফা যেটা হবে লব্ধি ভেক্টর ও প্রথম ভেক্টর যেটা বলা হচ্ছে প্রথম ভেক্টরের কোণ, মধ্যবর্তী কোণ। বোঝা গেল? সো ট্যান আলফা তুমি সহজেই বলতে পারবে যে ট্যান আলফা যেটা হবে স্যার সেটা হবে পিএন বাই ওএন। সো পিএন আমি দেখতে পাচ্ছি পিএন বি সাইন থিটা এ প্লাস বি কস থিটা। ঠিক, সো কিছুই আমাকে মনে রাখতে হবে না, আমাকে এইটা আর এইটা ভালো করে মনে রাখতে হবে। এই দুটো অ্যাঙ্গেল কত হবে আর ঠিক। সো তোমাদের ম্যাক্সিমাম বইতে এভাবে দেওয়া আছে। একে আরো একটা সহজ ভাবে করা যায়। কিভাবে? এ আর বি কেই তো আমাকে যোগ করতে হবে। আমি ট্রায়াঙ্গেল রুল ব্যবহার করেছি। ট্রায়াঙ্গেল রুল মানে ত্রিভুজের সূত্র আমি ব্যবহার করেছি এখান থেকে। তো তোমরা আরেকটা বুদ্ধি খাটিয়ে আর একটা জিনিস করতে পারো। দেখো, কখনো সহজ যদি হয় বেটার হবে। মানে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা সহজ হচ্ছে, তাহলে দেখো কি করবে। সো এই যে এ আর বি আছে, এ আর বি, এইখানে এ ছিল আর এইখানে বি। ওকে, সো আমরা ভেক্টর বিভাজন শিখেছিলাম, একটা এ আর একটা বি। তো আমি বলেছিলাম যেটা এক্স অক্ষের সাথে আছে সেটার সঙ্গে কিছুই করতে হবে না, সেটা যেমন আছে থাকুক। বাট বির অক্ষে যেটা আছে তার আমি উপাংশ নিতে পারি। মানে কি? এখানে আমি যদি দেখি এ ভেক্টর হচ্ছে, এ ভেক্টরের মান আই ক্যাপ, মানে এ আই ক্যাপ হয়ে যাবে। ঠিক, এ ভেক্টরের মান আই ক্যাপ। ঠিক, বাট ভি ভেক্টর যদি কোনোভাবে এই ফরম্যাটে থাকতো, মানে এরকম, আমি যদি তোমাকে বলি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সাথে বললাম ভি বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস মাইনাস 2j ক্যাপ, এই দুটোর যোগফল কি হবে তুমি সহজেই বলে দিতে পারবে। কিভাবে বলবে? যে এক্স এর সাথে এক্স এর যোগ হবে, ওয়াই এর সাথে ওয়াই এর যোগ হবে। তার মানে এ প্লাস বি যেটা হয়ে যাবে সেটা 2 প্লাস 1 আই ক্যাপ প্লাস 3 মাইনাস 2 জে ক্যাপ। তো সহজেই তোমরা বলতে পারবে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা এ প্লাস বি। সো কেননা আমরা বি কে এই ফরম্যাটে লিখে নিই। সো বি কে এই ফরম্যাটে লেখার জন্য বি কে কি করতে হবে? উপাংশ নিতে হবে বি। সো বির উপাংশ এই দিকে কি হবে? বি কস থিটা, আগেই পড়েছি বির উপাংশ বি কস থিটা। আর এই দিকে যেটা হবে এটা বি ভেক্টর, আর এই দিকে যেটা হবে বি ভেক্টর বি সাইন থিটা। তার মানে বি ভেক্টরকে আমি লিখতে পারি বি কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ। এবার তুমি দেখো এ প্লাস বি করে দেখো, এ প্লাস বি করে দেখো, সহজেই কিন্তু এবার অ্যান্সার পাবে। সো এ প্লাস বি, এ আই ক্যাপ প্লাস বি কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ। সো আমি এখান থেকে পাচ্ছি এ প্লাস বি কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা
জে ক্যাপ। সো এটাই আমার সি ভেক্টর। সো কখনো যদি এর লব্ধি বের করতে বলে, তুমি ভেবে দেখো এটাই তো এসছিল, আন্ডার রুট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। একটু আগে যাও, যেটা আগে করিয়েছিলাম, সি ভেক্টরের মান যেটা করিয়েছিলাম, দেখো এ প্লাস বি কস থিটার হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটার হোল স্কোয়ার আন্ডার রুট, এটাই তো এসছিল একটু আগে। তুমি ভেবে দেখো এগুলোর ভ্যালু যদি দেওয়া থাকতো, তুমি তাহলে একটা ভ্যালু পেয়ে যেতে, তাহলে কত তাড়াতাড়ি কত ফাস্ট তুমি ক্যালকুলেশন করে নিতে পারতে। ঠিক, তো এইভাবেও সি বের করা যায়। এখান থেকে আমি যদি অ্যাঙ্গেল দেখতে চাই ওয়াই বাই এক্স হয়, তার মানে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, মানে আমার ভেক্টরের এই দুটোর যে লব্ধি ভেক্টর আসছে, একদিকে আসছে আই ক্যাপে এ প্লাস বি কস থিটা, আর এই দিকে আসছে বি সাইন থিটা, এটা ঠিক। তো এবার কথা হচ্ছে এদের লব্ধি যদি না হয়, তাহলে এদের দুজনের স্কোয়ার করে যোগ করে দেব। এদের যদি অ্যাঙ্গেল বলা হয়, আলফা অ্যাঙ্গেল, যেটা একটু আগে এই যে বের করেছি, তুমি ভেবে দেখো এটা বি সাইন থিটা বাই এটা, সো বি সাইন থিটা বাই এটা চলে এসছে। ঠিক, যারা বুঝতে পারছো না আবার ব্যাকে গিয়ে একবার দেখে নাও যা বলেছি। সো এইভাবে করে কিন্তু আমরা লব্ধি বের করতে পারবো। সো কিছু কোশ্চেন করে নিই। চলো, একটা কোশ্চেন লিখেছি, একটা ভেক্টর আছে যার মান দেওয়া আছে 4, অপর একটি ভেক্টর আছে যার মান দেওয়া আছে 2, তাদের মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে সেটা 60 হচ্ছে। ঠিক, সো প্রথম ভেক্টর হচ্ছে 4 এইটা, দ্বিতীয় ভেক্টর হচ্ছে 2। এবার বলেছে এ প্লাস বির মডিউলাস, মডিউলাস মানে তার মান বলছে কত হবে। সো এ প্লাস বির মডিউলাস তাহলে কি হয়ে যাবে, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60, তাদের মধ্যবর্তী কোণ 60 হচ্ছে। ঠিক, সো এখান থেকে তুমি পাবে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos 60 হাফ হয়ে যাবে। ঠিক, সো 16 প্লাস 4 প্লাস 2 2 1 প্লাস 8, সো 28, তার মানে 2 রুট 7। সো এ প্লাস বির যে লব্ধি আসবে সেটা 2 রুট 7 হবে। এবার ত্রিভুজ নিয়ম থেকে কি, এই বিটাকে আমি এইদিকে নিয়ে আসবো, বিটাকে এখানে নিয়ে আসবো, দিয়ে এখান থেকে লাইন টানবো। সো এই যে মহারাজ আছে, এই যে এখান থেকে এখানে এ থেকে বি, এ থেকে নয়, ও থেকে এম, এই মহারাজ যেটা আছে, এই যে এর দৈর্ঘ্য কি হবে, 2 রুট 7 হবে, রাইট, 2 রুট 7 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে স্যার, আলফা। তো বের করে নাও এই আলফা অ্যাঙ্গেল কত হবে। সো আলফা অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা ছিল tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা, বি সাইন মানে বি সাইন 60 মানে হচ্ছে 2 সাইন 60 বাই এ প্লাস 4 প্লাস 2 cos 60, 2 ইন্টু cos 60। সো উপরে হয়ে যাবে 2 ইন্টু রুট 3 বাই 2 ডিভাইড বাই 4 প্লাস 2 ইন্টু 1 বাই 2, সো হয়ে যাবে রুট 3 বাই 5। সো tan আলফা, আলফা হয়ে যাবে tan ইনভার্স রুট 3 বাই 5, এটা হয়ে যাবে আমার আলফা। ঠিক, চলো সেকেন্ড মেথডে ক্যালকুলেট করি কত সময় লাগে। বা আমাকে যদি এখান থেকে বলে দিত লব্ধি ভেক্টর, লব্ধি যে ভেক্টর আছে সেটাকে আই জে ফরম্যাটে লেখো, মানে এই যে ভেক্টরটা আছে 4 আর 2 মিলে যে ভেক্টর বানাবে সেটাকে আমাকে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ ফরম্যাটে লিখতে হবে। তখন যদি বলে দেয়, তখন কিন্তু এটা করা সহজ, মানে এই যে এই মেথডে সলভ করাটা কঠিন হয়ে যাবে, তুমি এর পরে আর বের করতে পারবে না। ঠিক আছে, সো আমরা সেকেন্ড মেথডটা দেখি যদি কখনো কাজে লেগে যায়। সেকেন্ড মেথড কি, আমি দেখতে পাচ্ছি এই পাশে 4 আছে আর এই পাশে 2 আছে আর 60 ডিগ্রি আছে। সো 2 যে অ্যাঙ্গেলে আছে 2-র উপাংশ আমি নিয়ে নিতে পারি। সো 2-র উপাংশ যদি না হয়, এই ওপর দিকে আসবে 2 সাইন 60 আর এই দিকে আসবে 2 cos 60।
রাইট। তো 4 আছে, সাথে 2 cos 60 দুটো আছে কিন্তু এই দিকে, তাহলে 4 প্লাস 2 cos 60, 2 cos 60 cos 60 sin 30 সমান, আর এইদিকে আছে 2 ইন্টু রুট 3/2। তার মানে আমি যে ভেক্টরটা পেলাম না, সেই ভেক্টরটা হবে 5, আর এই দিকে হবে রুট 3। সহজেই পেয়ে গেলাম না 5 রুট 3। তুমি ভেবে দেখো, তুমি সহজেই বি cos 60 যদি মানে মনে মনে করতে পারো, মানে অ্যাকচুয়ালি আমার 4 অলরেডি আছে, বির একটা কম্পোনেন্ট 4 অলরেডি, এই হাত আমার অলরেডি আছে, আর একটা আছে যেটা কোনো অ্যাঙ্গেলে আছে, সেটার একটা উপাংশ, এই যে হাতটা আছে এটা 2, তাহলে এইদিকে 2 cos 60 একটা উপাংশ আসবে, একটা উপর দিকে 2 sin 60 আসবে, 2 sin 60। তো উপর দিকে যে 2 sin 60 আছে সেটা কত হবে, 2 ইন্টু রুট 3/2। তো তাহলে হয়ে যাচ্ছে আমার রুট 3। তার মানে এইদিকে রুট 3 আছে, এইদিকে অলরেডি 4 আছে, সাথে এই যে এর যে উপাংশটা ছিল সেই উপাংশটা এইদিকে কত এসছে, 2 ইন্টু cos 60। সো cos 60 হাফ হয়ে যায়, মানে এটা 1 হচ্ছে, এই যে এটা 1 হচ্ছে। অলরেডি আমার 4 ছিল, অলরেডি 4 ছিল, এটা 4 আর এটা হচ্ছে 1, তাহলে 5। সো 5 আর রুট 3, মানে আমার যে ভেক্টরটা এসছে না, এই যে সি ভেক্টর, সেই সি ভেক্টর হবে 5i ক্যাপ প্লাস রুট 3j ক্যাপ। এর থেকে সহজ ভার্সন আর কিছু হতে পারে না, এর থেকে সহজ ভার্সন আর হতে পারে না। সো দিস ইজ এজি স্টার মেথড, অভিজিৎ স্যার স্টার মেথড। ঠিক, এই এই যে মেথডটা আছে, এটা সহজেই তুমি কি সি পেয়ে যাবে। এবার তোমাকে যদি বলে যে এর লব্ধি কত হবে, এই যে মান আছে এখান থেকে মান তো আমরা বের করতে পারি, এখান থেকে মান বের করতে পারবো 5 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার মানে স্যার 25 প্লাস 3 মানে রুট 28। কেউ এরকম তোমাকে বলবে না। এই যে মেথড আছে, এই মেথড তুমি যদি শিখে যাও, খুব সহজেই তুমি সবকিছু বের করতে পারবে। তুমি এখানে আই জে গ্যাপে লিখতেও পারবে, তুমি লব্ধিও বের করে নিতে পারবে, তুমি অ্যাঙ্গেলও লিখতে পারবে। সো অ্যাঙ্গেল কত হবে, tan আলফা, যেটা হয়ে যাবে tan আলফা হয়ে যাবে রুট 3/5। ওকে, সো দিস ইজ এজি স্টার মেথড। দেখো যা যা বের করে রুট 28 সহজেই বেরিয়ে গেছে, এখান থেকে রুট 3/5 এসছে। চলো আরেকটা এইভাবে করে নিই, এইভাবে, এই জেনারেল মেথড তো থাকবেই, বাট তোমাদের এমসিকিউ বেসড আছে, তুমি চাইলে এভাবে ইজিলি সলভ করে নিতে পারবে। তো দেখো আরেকটা, পেনও না টাচ করে তুমি বের করতে পারবে, এটা পেন টাচ না করে বের করতে পারবে। ধরে নাও আমার এখানে 5 আছে, একটা ভেক্টর আছে যার মান হচ্ছে 5, ঠিক। এইদিকে 10 রুট 2 আছে 45-এ, ঠিক, যেটা বি ভেক্টরের মান হচ্ছে 10 রুট 2। আচ্ছা একটু বড় করে আঁকি, এইদিকে 5 আছে, এইদিকে মহারাজ 5, ঠিক, আর এইদিকে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকজন মহারাজ আছে বি 10 রুট 2, ঠিক। এবার আমাকে বললো এ প্লাস বি, বলো এ প্লাস বির মান বের করো, অ্যাঙ্গেল কত হবে আলফা, প্রথম ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল কত হবে সেটা, আর কি বের করো, সি ভেক্টর বের করো, মানে এটা তো সি, এ প্লাস বি ইকুয়ালস টু সি। সো আমাকে সি ভেক্টর বের করতে বলছে, সি ভেক্টর কি হবে বের করো, হোয়াট ইজ সি ভেক্টর। সো তুমি কি করবে, যে স্যার এক্ষুনি শিখলাম শর্ট মেথড, 5 অলরেডি আছে, কোনোভাবে আমি বি কে যদি ভেঙে নিতে পারি এক্স ওয়াই এর দিকে, সো বি যেটা আছে 10 রুট 2 আছে, সেটা 45 ডিগ্রিতে আছে। সো বির যদি উপাংশ আমি নিয়ে নিই 10 রুট 2 cos 45, আর এইদিকে 10 রুট 2 sin 45, সো এইদিকে হবে 10 রুট 2 1/√2 10, আর এইদিকে হবে 10 রুট 2 1/√2। সো এদিকেও 10 এদিকেও 10, তার মানে এই যে মহারাজ একে যে ব্রেক করেছিলাম 10 রুট 2 কে, এদিকে 10 এসছে আর উপর দিকে 10 এসছে, আর অলরেডি 5 এখানে বসে আছে। সো 5 প্লাস 10 এইদিকে, আর উপর দিকে হচ্ছে 10, ঠিক।
তার মানে এই দিকে তুমি ডাইরেক্ট এখানেই করে নিতে পারো। এই দিকে কত আসবে 10√2 cos 45, তার মানে 10 চলে আসবে, আর এই দিকে আসবে 10, মানে একদিকে 15 আসবে আর একদিকে 10 আসবে। এই যে 10 আছে 5-এর সঙ্গে যোগ হয়ে যাবে 15, আর উপর দিকে অনলি 10 আছে, তার মানে নতুন যে ভেক্টর আছে সেই ভেক্টর হবে 15i ক্যাপ প্লাস 10j ক্যাপ। বাস, অ্যাঙ্গেল কত হবে tan আলফা ইকুয়ালস টু y/x হয় 10/15, সো 3/5, সরি 5 3 5 দিয়ে 2/3, এটা হবে। সো এর লব্ধি বের করতে হবে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। সো দুটোতে 5 5 কমন আছে, 5 বের করে নাও। সো 3 9 প্লাস 4, তাই তো 5 স্কোয়ার কমন বের করলে এখানে 3 থেকে যাবে, 3 স্কোয়ার 9 আর 2 স্কোয়ার, হ্যাঁ মানে এইটা করছি আমি। 5 স্কোয়ার কমন, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এইটা। সো 5 3 স্কোয়ার 9 4 13, দিদি অ্যান্সার। কেউ বললে স্যার আমি এটা থেকে করবোই না, আমি করবো কেন এটা থেকে? চলো এটা থেকে কর, সির মান বের করো। √a স্কোয়ার 25, 25 স্কোয়ার, সরি 5 স্কোয়ার মানে 25 প্লাস 10√2 স্কোয়ার করো, 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু 10√2 ইন্টু b, 5 cos 45 1/√2, সো √2 গন, আসবে কত 25 প্লাস 10 10 100 2 200, 200 প্লাস এদিকে 100, ঠিক। সো কত হচ্ছে 325, 325, আর আমার আগে কত এসছে 5√13, 325ই হচ্ছে। তো 325 যদি হয়ে যায় তাহলে 325কে কিভাবে ব্রেক করা যাবে? 5 6 30, 5 5 65, 5 13, সো 5√13ই আছে, ঠিকই তো আছে, 5√13ই আসছে। ওকে, সো এটা থেকেও আসবে, এটা থেকেও আসবে, বাট এটা থেকে করলে কি হবে, তুমি সবগুলো একসাথেই পেয়ে যাবে। আমাকে যদি ভেক্টরও চাই, এটা থেকে যদি করো, আমাকে যদি ভেক্টরও চাই ডাইরেক্ট আমি সব একসাথে বের করে নিতে পারবো। সো এটা তোমরা 1-2বার প্র্যাকটিস করে দেখবে যে মানে করতে পারছো কিনা, ঠিক আছে। তো ত্রিভুজ রুলটা করলাম, সামান্তরিক রুলটা প্রায় ক্যালকুলেশন একই রকম, শুধু সামান্তরিক বানাতে হয়। ত্রিভুজ রুলে কি ছিল যে এ আর বি যেটা ছিল, এ আর বি ছিল, বি কে এমন ভাবে আনতে হবে যাতে একটা ত্রিভুজ তৈরি হয়ে যায়, তো এইটা ছিল। বাট সামান্তরিকে কি হয়, এ ভেক্টর আর বি ভেক্টর যে এটা ছিল, একে আমরা কি করব, সামান্তরিকের দুটো বাহু হিসেবে ধরবো। সো এটা একটা সামান্তরিকের বাহু, এটা আরেকটা বাহু। তো এই পাশে পুরো সামান্তরিককে কমপ্লিট যদি করতে হয় আমাকে, তাহলে কি হবে, এইটা সামান্তরিক, তাহলে এটাও বি হবে আর এটাও এ হবে, ঠিক আছে, এটা আর এটা। তাহলে এর যে কর্ণ হবে, এর যে কর্ণ, সেই কর্ণটাই কি হবে, নতুন সি, মানে এ প্লাস বি হয়ে যাবে, এ প্লাস বি। এই যে সামান্তরিকেরটা ক্যালকুলেশনের জন্য না হলেও মানে ডিরেকশন শো করার জন্য বেস্ট, ঠিক। ডিরেকশন মানে কোনো একটা এবি ভেক্টর আছে, আমি তার সামান্তরিক বানিয়ে তার যে কর্ণ আছে সেদিকেই কি হবে, তার লব্ধি ভেক্টর হবে, তার যোগফল যেটা আছে সেই লব্ধি ভেক্টর এই দিকে হবে, এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে। এবার বাকি ক্যালকুলেশন একই, এদের মাঝে থিটা আর এটা আলফা, সো বাকি ক্যালকুলেশন এখান থেকে লম্ব ফেলবো, তার মানে এটাই হয়েছে না, এ আর এই যে বি আছে, সেই এইটাই তো সেই ত্রিভুজ চলে এলো, এটা তো সেই ত্রিভুজ যেটা আমি আগেই করেছিলাম, বাট এখানে কি হচ্ছে, আমি সামান্তরিকের হেল্প নিয়ে কি করছি, কর্ণ এঁকে ফেলছি, সেই কর্ণটাই আমাকে নতুন ভেক্টর দেবে। সো এটাই, সো ফাইনালি আমাদের আসবে কি, নতুন ভেক্টর যে সি ভেক্টর আসবে, সি ভেক্টরের মান যেটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা।
সো কেন আমি লিখলাম, এখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলোতে আমি যাব, যে সি কখন ম্যাক্সিমাম হবে, সি কখন মিনিমাম হবে, কি হবে আমরা এখান থেকে দেখব। তো সি, এই যে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর এ বি আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কিছু একটা আছে, ঠিক। সো এবার আমি ম্যাক্সিমাম এর সর্বোচ্চ ভ্যালু চাইছি এ প্লাস বি এর, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধি আছে তার ম্যাক্সিমাম ভ্যালু, সি সর্বোচ্চ ভ্যালু ম্যাক্সিমাম। সো দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে যদি গণিতের ওপর নির্ভর করি, ম্যাথের ওপর নির্ভর করে আমি যদি বসে থাকি, তাহলে ম্যাথ আমাকে বলবে কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম হলে সির ভ্যালু ম্যাক্সিমাম হবে, কস থিটার ভ্যালু ম্যাক্সিমাম হলে সির ভ্যালু ম্যাক্সিমাম হবে। সো কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। সো কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে সি ম্যাক্স হবে a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab ইন্টু 1। সো ইন্টু 1। সো কস থিটা 1 কখন হয়? যখন থিটা 0 হয়। তার মানে এটাই হচ্ছে এ আর বির মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল, এ আর বির মধ্যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটা যদি 0 হয়ে যায় তাহলে এ আর বি একই দিকে হয়ে যাবে। সো একই দিকে হলে তো আমরা ডাইরেক্ট যোগ করি, 5 আর 10 এইভাবে যদি থাকে 15 হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে আমি যদি কিছু একটা অ্যাঙ্গেল করে দিই, কিছু একটা অ্যাঙ্গেল রেখে দিই, তাহলে কি হবে? 5 10 ডাইরেক্ট যোগ হবে না, তখন একটা কস থিটা চলে আসবে। এখন কস থিটা 0 হয়ে গেছে থিটা, তাহলে কি হবে? একই দিকে। সো একই দিকে যখন 10 আর 5 10 আর 5 কিন্তু যোগ হয়ে যাবে, 15 হয়ে যাবে। তো সেটাই হচ্ছে এ প্লাস বি যোগ হয়ে যাচ্ছে, তার মানে স্যার নিশ্চয়ই এ প্লাস বি আসার কথা। তো দেখো এখানে তুমি দেখতে পাবে দিস ইজ এ প্লাস বির হোল স্কোয়ার। তো সি ম্যাক্স যেটা এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি হয়ে যাবে। তো সি ম্যাক্স যেটা হচ্ছে সেটা এ প্লাস বি তো হচ্ছে। তো সর্বোচ্চ ভ্যালু যে কোনো দুটো ভেক্টরের সর্বোচ্চ ভ্যালু তখনই আসবে যখন তারা একই দিকে থাকবে। তুমি ভেবে দেখো না, তোমার বন্ধু 10 দিয়ে টানছে আর একজন 20 দিয়ে টানছে, তো ম্যাক্সিমাম তখনই হবে যখন একই দিকে টানবে। তুমি একটা বক্সকে ঠেলছো, তুমি তোমার বন্ধুকে হেল্প করতে বলছো, তাহলে তোমার বন্ধু নিশ্চয়ই কোনো অ্যাঙ্গেলে ঠেলবে না, তুমি যেদিক থেকে ঠেলছো সেদিক থেকে এসে ঠেলবে, তবেই তো কি হবে? একই দিকে বল প্রয়োগ হবে, সমান্তরাল ভাবে প্রয়োগ হবে, আর দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো সেই জন্য এমন হয়। এবার যদি আমি মিনিমাম করতে চাই, সি কে আমি মিনিমাম করতে চাইছি, মানে এ প্লাস বির লব্ধি মিনিমাম করতে চাইছি। তোমার বন্ধু 5 নিউটন ফোর্স দিতে পারে, তুমি 10 নিউটন দিতে পারো, বললো যে দুজনের লব্ধি যেন মিনিমাম হয়ে যায়, তখন তোমার বন্ধু কি করবে? উল্টো দিক থেকে বল প্রয়োগ করবে, তুমি এদিক থেকে ঠেলবে, তোমার বন্ধু উল্টো দিক থেকে ঠেলবে, তার মানে 10 আর 5 এর লড়াই হবে, আলটিমেটলি 10 - 5 হওয়া উচিত, তার মানে ফাইনাল 5, 10 - 5 5। তো এখানে তাহলে ওইভাবে আসা উচিত। তাহলে দেখো মিনিমাম তখনই হবে cos থিটা -1 হবে, cos থিটা -1 হলে তবেই এটা মাইনাস হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে, কেউ জিরো ধরবে না, কারণ cos 0 হলে এটা 0 হয়ে যাবে, বাট একে যদি আমি আরো মাইনাস করিয়ে দিতে পারি তাহলে আরো কম ভ্যালু হবে। সো cos কি হয়ে যাবে? cos থিটা যেটা হবে -1 হতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যেটা হবে ইন্টু -1 গুণ হবে। সো আমি দেখতে পাচ্ছি স্যার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab হচ্ছে, মানে a মাইনাস বির হোল স্কোয়ার তো হচ্ছে স্যার, তাহলে সি মিনিমাম যেটা হবে সেটা a মাইনাস বি হবে। আর কোথায় হবে? থিটা -1, মানে cos থিটা -1 মানে থিটা 180। বললাম না, তুমি এদিক থেকে 10 দিয়ে ঠেলছো, তোমার বন্ধু উল্টো দিক থেকে সোজাসুজি ভাবে যদি ঠেলে তাহলে অ্যাঙ্গেল 180 হবে, আর দুজন দুজনকে কি করবে? ক্যান্সেল করবে, দুজন দুজনের বল ক্যান্সেল হবে, তো মাইনাস হয়ে যাবে। তো সি মিনিমাম এটা হবে, সি ম্যাক্সিমাম আমার এটা হবে। তাহলে কেউ যদি আমাকে বলে যে দুটো ভেক্টর আছে যার একটার মান 4 একটার মান 3, তাদের সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ ভ্যালু কি হবে? ডাইরেক্ট যোগ হবে, দুটো একই দিকে হলেই কি হবে? সর্বোচ্চ হবে। দুটো উল্টো দিকে যদি হয়ে যায় সর্বনিম্ন হবে, তাহলে নিশ্চয়ই 4 - 3 হয়ে যাবে 1।
ভ্যালুটা বলছি, -1 নয় 1 হবে, তো সর্বনিম্ন ভ্যালু 1 হয়ে যাবে, সর্বোচ্চ ভ্যালু 7 হয়ে যাবে। বোঝা গেল? তো কখনো যদি বলে দেয় যে দুটো সমান ভেক্টরের সর্বোচ্চ লব্ধির সর্বোচ্চ ভ্যালু কি হবে, তাহলে দুটো সমান ভেক্টর হলে ডবল হয়ে যাবে, কারণ একটা এ আর একটা এ, সো দুটো সমান ভেক্টর, সো a প্লাস a 2a হয়ে যাবে। কিন্তু যদি তাদের সর্বনিম্ন ভ্যালু বলে a আর উল্টো দিকে a, তার মানে এ ক্যান্সেল 0 হয়ে যাবে। তার মানে দুটো সমান ভেক্টরের সর্বনিম্ন লব্ধির যে সর্বনিম্ন ভ্যালু আসবে সেটা 0 আসবে, সর্বোচ্চ ভ্যালু কি আসবে, একটার ডবল আসবে। সো পড়তে থাকো ভালো করে, যা কিছুই হচ্ছে সেগুলোকে বোঝার চেষ্টা করো, এখানে বোঝাও, একে বোঝাও, যাতে এ গিয়ে এক্সামে গিয়ে কিন্তু তোমাকে হেল্প করতে পারে। ঠিক আছে, কোনো বন্ধুর হেল্প নিতে হবে না, এটাই হচ্ছে তোমার আসল বন্ধু। ঠিক আছে, তো থ্যাংক ইউ, গুড নাইট।